বেনজির আহমেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত পলাতক সাবেক পুলিশ প্রধান। দুবাইতে গ্রেপ্তার। বাংলাদেশ তাকে ফিরিয়ে আনার প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই এলো নতুন খবর, দুবাইয়ের আদালত জামিন দিয়েছে তাকে। তাহলে কি শেষ পর্যন্ত ফসকে গেলেন বেনজির, নাকি এখনই শুরু হচ্ছে আসল লড়াই? সালের 5 আগস্টের পর সাবেক সরকারের দায়িত্বপ্রাপ্ত পলাতক কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অপরাধের মামলা একাধিক। আদালতের নথি অনুযায়ী কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া বিদেশের সম্পদ স্থানান্তরের অভিযোগও বিভিন্ন সময় উঠে এসেছে। এসব অভিযোগের ব্যাপারে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুদকের অনুসন্ধানের মধ্যেই 2024 সালের মে মাসের প্রথম সপ্তাহে সপরিবারে দেশ ত্যাগ করেন বেনজির আহমেদ। তারপর 2025 সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দেয় আদালত। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তিনি কোথায় আছেন সে প্রশ্ন উঠেছে বহুবার। তারপর গত 12 জুন দুবাইয়ের একটি শপিং মল থেকে স্থানীয় পুলিশ ও ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশও তাকে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু করে। বাংলাদেশ সরকার এরই মধ্যে তার বিরুদ্ধে 144 পৃষ্ঠার প্রত্যর্পণ সংক্রান্ত মামলার নথিপত্র দুবাইতে পাঠিয়েছে বলে জানা গেছে। সাথে আছে অন্যান্য প্রক্রিয়া। দুবাইতে গ্রেপ্তার এবং সরকারের প্রচেষ্টা সংক্রান্ত খবরগুলো জেনে অনেকেই মনে করেছিলেন এবার হয়তো তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কিন্তু হঠাৎ এলো এক ভিন্ন খবর। জানা গেল গত 30 জুলাই দুবাইয়ের একটি আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছে এবং সেই জামিনে তিনি কারাগার থেকে মুক্তিও পেয়েছেন। এটা অবশ্যই বাংলাদেশের জন্য বড় একটি খবর। তাহলে কি ফসকে গেলেন বেনজির আহমেদ? বাংলাদেশ কি তাহলে তাকে আর ফিরিয়ে আনতে পারবে না? উত্তরটা এত সহজ নয়। এখানে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। জামিন মানেই নির্দোষ ঘোষণা নয়। জামিন মানে হলো বিচারিক প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট শর্তে কারাগারের বাইরে থাকার অনুমতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি শর্ত সাপেক্ষে মুক্ত হয়েছেন এবং তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার উপর নিষেধাজ্ঞা থাকতে পারে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রয়েছে এবং অনুমতি ছাড়া আমিরাত ত্যাগে তার উপর নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাই আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন বলে তিনি শুনেছেন। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল ফার্ম বা আইনি প্রতিষ্ঠান নিয়োগ করেছে। সেই ল ফার্মকে বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এত সব জটিল প্রক্রিয়া শেষ করে তাকে কতদিনে ফিরিয়ে আনা সম্ভব হবে বা আদৌ সম্ভব হবে কিনা? এর উত্তর হলো অসম্ভব নয়, তবে প্রক্রিয়াটি জটিল ও দীর্ঘমেয়াদী হতে পারে। দুবাই পুলিশের তথ্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বেনজির আহমেদের বাংলাদেশ ছাড়াও পর্তুগাল, তুরস্ক সহ অন্তত 5টি ভিন্ন দেশের পাসপোর্ট আছে। এমনকি গ্রেপ্তারের সময় তিনি নিজেকে তুরস্কের নাগরিক হিসেবেও দাবি করেছিলেন বলে জানা গেছে। এবার বলি কেন তাকে ফিরিয়ে আনা সম্ভব। এর প্রথম অনুকূল দিক হলো জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা। এর মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও উভয় দেশই জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদের স্বাক্ষরকারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই আন্তর্জাতিক সনদের অধীনে অতীতেও অপরাধী আদান প্রদান হয়েছে এবং এর মাধ্যমেই
তাকে ফেরত আনা আইনিভাবে সম্ভব। দ্বিতীয় অনুকূল দিক হলো ইন্টারপোল রেড নোটিস। বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে এবং তার ভিত্তিতেই তাকে দুবাইতে গ্রেপ্তার করা হয়। এর ফলে আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত হওয়ায় আইনি প্রক্রিয়া চালিয়ে তাকে হস্তান্তরের দাবি জানাতে পারে বাংলাদেশ। তৃতীয় অনুকূল দিক হলো আদালতের বর্তমান নিষেধাজ্ঞা। দুবাইয়ের আদালত থেকে তিনি শর্ত সাপেক্ষে জামিন পেলেও তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া তার সংযুক্ত আরব আমিরাত ত্যাগের উপর আইনি নিষেধাজ্ঞা আছে। তবে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু প্রতিকূল দিকও আছে। প্রথম প্রতিকূলতা হলো নাগরিকত্বের আইনি লড়াইয়ের জটিলতা। বেনজির আহমেদ যদি অন্য কোনো দেশের যেমন পর্তুগাল বা তুরস্কের বৈধ নাগরিকত্ব প্রমাণ করতে পারেন, তবে সেই দেশগুলো তাদের নাগরিককে সুরক্ষার জন্য আইনি বা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। অতীতে অন্তত 2 জনের ক্ষেত্রে ভারতীয় ও ডোমিনিকান পাসপোর্ট থাকার কারণে তাদেরকে দুবাই থেকে ফেরত আনা সম্ভব হয়নি বলে জানা গেছে। দ্বিতীয় প্রতিকূলতা হলো পালিয়ে যাওয়ার ঝুঁকি। জামিনে থাকার সুযোগে তিনি যদি দুবাই কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে বা অন্য কোনো গোপন পাসপোর্ট ব্যবহার করে ইউরোপ বা অন্য কোনো দেশে পাড়ি দিতে সক্ষম হন, তবে তাকে ফিরিয়ে আনা কঠিন হতে পারে। তৃতীয় প্রতিকূলতা হলো অপরাধের দ্বিমুখী মিল বা ডুয়াল ক্রিমিনালিটি। সংযুক্ত আরব আমিরাতের আদালত বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করে দেখবে যে বেনজির আহমেদের করা অপরাধগুলো তাদের দেশেও সমমানের শাস্তিযোগ্য অপরাধ কিনা। অর্থাৎ বাংলাদেশে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেই একই ধরনের অপরাধ আমিরাতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কিনা আদালত সেটিও পরীক্ষা করবে। এই আইনি যাচাই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হতে পারে। এখন সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের মামলাগুলো আন্তর্জাতিক আদালতের মানদণ্ডে কতটা শক্তিশালী। কারণ শুধু অভিযোগ করলেই হবে না, প্রমাণও দেখাতে হবে। আর এখানেই এই মামলার সবচেয়ে বড় গুরুত্ব। সেক্ষেত্রে এটি শুধু বেনজির আহমেদের মামলা নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক আইনি সক্ষমতারও পরীক্ষা। কারণ এই মামলায় শুধু একজন ব্যক্তির বিচার নয়, বাংলাদেশের পাঠানো তদন্ত, প্রমাণ, আদালতের আদেশ এবং কূটনৈতিক প্রস্তুতি সবকিছুর বিশ্বাসযোগ্যতাও আন্তর্জাতিক আদালতের সামনে যাচাই হবে। বাংলাদেশ কি একজন উচ্চপদস্থ পলাতক অভিযুক্তকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারে, নাকি দীর্ঘ আইনি লড়াইয়ের পরও সেটি সম্ভব হবে না? এই প্রশ্নগুলোর উত্তর পেতে সময় এবং প্রক্রিয়ার দিকে নজর রাখতে হবে। তাই বেনজির আহমেদের জামিনে মুক্তি আসলে গল্পের শেষ নয়, বরং বলা যায় এখনই শুরু হলো সবচেয়ে কঠিন অধ্যায়। এটি একদিকে যেমন আইনের বিষয়, ঠিক তেমনি কূটনৈতিক বিষয়ও। কারণ একজন ব্যক্তিকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত সেই দেশের আদালত এবং সরকারের উপর নির্ভর করে। এখন এই 2 পথেই সমান তালে হাঁটতে হবে বাংলাদেশকে।